আজকের প্রথম খবরটা হলো বুধবার দেশ জুড়ে মহড়া বাজবে সাইরেন, নিভে যাবে আলো। দেশের সব রাজ্যে হবে মক ড্রিল। এটা যে কোনো অসাধারণ বিষয় নয় তা স্পষ্ট, কারণ এভাবে দেশের সব রাজ্যে মক ড্রিল করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফে। 1971-এ ভারত পাক যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে। তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে। বুধবার এই মক ড্রিল হবে বলে নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে। কি কি করতে হবে সেটাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। দেশের 244টি জেলায় মক ড্রিল হবে। রাজ্য প্রশাসন বিষয়টি দেখবে। নেহরু যুব কেন্দ্র সংগঠন এনসিসি অংশ নেবে। এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ। হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে। হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা, প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে। হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে যাবে শহর, নিভে যাবে সব আলো। রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হয়। 71-এর যুদ্ধের সময় এই কৌশল নেওয়া হয়েছিল। মিলিটারি বেস, পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমনভাবে ডেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয়, কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে। আজকের পরবর্তী খবরটি হলো মন্ত্রিসভায় নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে সোমবারের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলচরের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী লালার জল প্রকল্পের জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে। জলমিত্রদের স্যানিটেশন কাজে লাগানো হবে এবং 1000 টাকা দেওয়া হবে। নদীবাঁধ নির্মাণের প্রেক্ষাপট কেন্দ্রীয় সরকারের MGNরেগা তহবিলও ব্যবহার করা হবে। সরকারের পূর্বে উল্লেখিত নির্দেশনা যা OM নামে পরিচিত ছিল এখন এক্সিকিউটিভ অর্ডার নামে পরিচিত হবে। এই পরিবর্তন বাস্তবিক দিক থেকে উপকারী হবে। মন্ত্রিসভা পেহেলগাঁওয়ে মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। পরিবারগুলোকে এই সহায়তা 12 সেপ্টেম্বরের পর প্রদান করা হবে। মন্ত্রিসভার বৈঠক রাজ্যের অবিবি শিক্ষকদের জন্য আশাপ্রদ খবর নিয়ে এসেছে। মন্ত্রিসভা রাজ্যের 347 জন অবিবি শিক্ষকদের জন্য 2 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অসম রাজ্য বিদ্যুৎ বোর্ডকে 500 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ বোর্ডকে বিদ্যুৎ 1 টাকা কমানোর জন্য দেওয়া হবে। 72 লক্ষ মানুষ সাশ্রয়ী মূল্যে ডাল, চিনি এবং লবণ পাবেন। ডাল এবং চিনি 30 টাকা কম মূল্যে দেওয়া হবে। রাজ্য সরকার প্রতি মাসে 50 কোটি টাকা ব্যয় করবে। বিনিয়োগ খাতে প্রস্তাবের অনুমোদন পাওয়া গেছে। একটি জাপানি কোম্পানি নুমালীগড়ে মিথানল উৎপাদনের জন্য 1500 কোটি টাকা বিনিয়োগ করবে। অনুমোদনটি মন্ত্রিসভা থেকে এসেছে। ইউফ্লেক্স কোম্পানি মাতিয়ায় 370 কোটি টাকা বিনিয়োগ করবে। টিহুতে একটি লিকার কোম্পানি প্রতিষ্ঠিত হবে। শিলচরে 22,864 কোটি টাকায় একটি সবুজ মহাসড়ক নির্মিত হবে, যেখানে কোনো মোড় থাকবে না। গুয়াহাটি থেকে বরাপানিতে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। বরাপানি থেকে শিলচরে পৌঁছাতে 5 ঘন্টা সময় লাগবে। আগামী 5 বছরে শ্রীরামপুর থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে যোরহাট এবং যোরহাট থেকে ডিব্রুগড় পর্যন্ত একটি পয়েন্ট টু পয়েন্ট মহাসড়ক নির্মিত হবে। প্রতি বছর অসমে বিদ্যুতের চাহিদা 1000 মেগাওয়াট বৃদ্ধি পাবে। তাপীয় শক্তি প্রকল্পের জন্য জমি বিনামূল্যে প্রদান করা হবে। সরকার প্রয়োজন অনুযায়ী 27% অংশীদারিত্ব গ্রহণ করবে। একটি তাপীয় প্রকল্পের জন্য 3000 বিঘা জমি লাগবে। তারমেল থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ভুটান দেওয়া যাবে। নোয়াগাঁওয়ের দরমতলে একটি সিমেন্ট কোম্পানি প্রতিষ্ঠিত হবে। অসমে 2টি বিলাসবহুল হোটেল নির্মিত হবে। টাটা একটি হোটেল নির্মাণ করবে জাগিরোডে। মন্ত্রিসভা 7,730 কোটি টাকার একটি বিনিয়োগ প্রস্তাবের অনুমোদন করেছে, যা রাজ্যের 16,446 জনের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। আজকের পরবর্তী খবরটি হলো মোদির কার্যালয়ে রাহুল গান্ধী ও দেশের প্রধান বিচারপতি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ে সোমবার দেখা মিলল বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। কিন্তু হঠাৎ সংসদ ভবনের সাউথ ব্লকে কেনই বা আগমন এই দুইজনের? পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা দেশে। সেই আবহে এমন ঘটনায় প্রশ্ন তো উঠবেই। তবে কি এর সঙ্গে যোগ রয়েছে পেহেলগাঁও কাণ্ডে? তবে কি তৈরি হচ্ছে প্রত্যাঘাতের ব্লুপ্রিন্ট? ঘটনা একেবারেই তা নয়। জানা গিয়েছে সিবিআই এর পরবর্তী প্রধান বাছাইয়ের জন্যই এদিন মোদির সঙ্গে বৈঠক করেন রাহুল এবং সঞ্জীব।
প্রসঙ্গত বর্তমান সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে 25 মে 2023 সালের মে মাসে সুবোধ কুমার জয়সওয়ালের জায়গায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার দায়িত্ব গ্রহণ করেছিলেন 1986 ব্যাচের কর্ণাটক ক্যাডারের এই আইপিএস কর্তা। এবার তার জায়গায় কে হবেন পরবর্তী সিবিআই প্রধান সেটা ঠিক করতেই আজকের এই বৈঠকের আয়োজন। এর সঙ্গে আদ্য ও পেহেলগাঁও কাণ্ডের কোনো যোগসূত্র নেই। আজকের পরবর্তী খবরটি হলো মেঘালয়ে মাদক সহ কাছারের গৌরী শফিকুল গ্রেফতার। মেঘালয়ে মাদক সহ কাছারের এক যুবক ও নারীকে গ্রেফতার করল পুলিশ। মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস পুলিশ 6 নম্বর জাতীয় সড়কের লুমসলুঙ্গে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 14টি সাবানের কেসে থাকা হেরোইন উদ্ধার করেছে। সঙ্গে আটক করেছে 2 পাচারকারীকে। এদের মধ্যে এক মহিলা শিলচর 19 নম্বর ওয়ার্ডের গৌরী দাস ও অপরজন বরখলা বাঙ্গারপাড় 4th খণ্ডের শফিকুল আলম। রবিবার তাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে এনডিপিএস আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী আবাসের টাকা কারচুপি মামলা মহিলার। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করলেন বরখলা উজান গ্রামের এক মহিলা। বরখলা থানায় 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মাসুমা খানম বরবুইয়া নামে মহিলা। মামলায় অভিযুক্তরা হলেন চেসরি জিপির জিআরএস পপ্পি পাল, জিপির প্রাক্তন সদস্য সিদ্দেক রহমান বরবুইয়া ও জিপি সচিব ফরিজউদ্দিন লস্কর। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাসুমা খানম জানান, গত 2023-24-এর প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তার স্বামী শামসুল হক বরবুইয়ার নামে একটি আবাস বরাদ্দ করা হয়, কিন্তু গড়ের কোনো ধরনের কাজ হয়নি। তিনি বলেন, আবাস নির্মাণের জন্য 2 কিস্তির টাকা 32,500 এবং 48,750 টাকা দেওয়া হয়, কিন্তু কিস্তির টাকা তাদের ব্যাংকের খাতায় না দিয়ে অভিযুক্তরা জালিয়াতি করে অন্য অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করে আত্মসাৎ করেন। তিনি এই বিষয়ে গ্রুপ সদস্য এবং অন্যান্যদের কাছে জানতে চাইলে তারা বলেন গড়ের টাকা এখনও আসেনি। পরবর্তীতে এ বিষয়ে ফের জানতে চাইলে তারা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেন। মাসুমা খানম আরও বলেন, গত বন্যার সময় রিলিফ বন্টন নিয়ে গ্রুপ সদস্যের সঙ্গে ঝগড়া হয়েছিল, এর জন্য হয়তো এই কাজ করছেন। তাই এই বিষয়ে প্রশাসনের কাছে অনুরোধ করেন ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। আজকের পরবর্তী খবরটি হলো গড়ে গড়ে মাছ, গড়ে গড়ে সমৃদ্ধি, রাজ্যের মৎস্য ক্ষেত্রের নতুন দিগন্ত বললেন কৃষ্ণেন্দু পাল। অসমের মৎস্য খাতে আত্মনির্ভরতার নতুন দিগন্ত, সম্ভাবনা, প্রযুক্তি ও নীতি নির্ধারণের এক বিস্তৃত মঞ্চ হয়ে উঠেছে আসাম মৎস্য ক্ষেত্র উন্নয়ন সম্মেলন। অসমের রাজ্য ভবনের উদ্যোগে এবং অসম মৎস্য বিভাগের সহযোগিতায় আয়োজিত অসম মৎস্য ক্ষেত্র উন্নয়ন সম্মেলনের 2য় দিনের সমাপন অনুষ্ঠান গাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার রাজ্যের মৎস্য খাতকে এগিয়ে নেওয়ার এক ঐতিহাসিক উদ্যোগে রূপ নিয়েছে। আধুনিক প্রযুক্তির প্রয়োগ, বাজার সম্প্রসারণ এবং পরিবার ভিত্তিক মাছ চাষের নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে অনুষ্ঠিত সম্মেলনের 2য় দিনটি ছিল মতবিনিময়, দিক নির্দেশনা ও অনুপ্রেরণার এক সফল সংমিশ্রণ। মঙ্গলবার গৌহাটিতে রাজ্য ভবন ও মৎস্য বিভাগের উদ্যোগ অনুষ্ঠিত হলে অসম মৎস্য ক্ষেত্র উন্নয়ন সম্মেলনের 2য় দিনের কার্যক্রমের সফল সমাপ্তি। অসম রাজ্যের মৎস্য বিভাগের সহযোগিতায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য, বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মৎস্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট বিশেষজ্ঞগণ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মৎস্য চাষিরা। আজকের পরবর্তী খবরটি হলো মসজিদের দান বাস্ক চুরি, ভাইরাল ভিডিও। কাটিগড়া গুমরা বাজারে মসজিদের দান বাস্ক হাতিয়ে নিল এক চোর। সিসিটিভি ক্যামেরায় বন্দী হওয়া চুরি করার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় হাফ প্যান্ট পরা কম বয়সী এক যুবক মসজিদে ঢুকে সোজা দান বাস্কের পাশে চলে আসে এবং দান বাস্ক নিয়ে বেরিয়ে যায়। এই চোরকে শনাক্ত করতে জনসাধারণের প্রতি আবেদন রাখে মসজিদ পরিচালন কমিটি। আজকের পরবর্তী খবরটি হলো একদিনে 4টি দেশে হামলা ইসরায়েলি বাহিনীর। একদিনে 4টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়ে অন্তত 54 জনকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েল একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। আল জাজিরা বলেছে, ইয়েমেনের হুদেইদায় অন্তত 30টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা
হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে গত রবিবার গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।